যেভাবে একেবারে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। গ্রামীণ অর্থনীতির প্রশ্নে তারা তাদের অভিজ্ঞতা এটাও বলছে যে তৃণমূল এবং বিজেপি পরস্পরের সেটিং আছে। বলছি আর বিকল্প রাজনীতির কথাটা বলছি, মানুষ তখন কিন্তু বলছে যে না, এটাই হওয়া উচিত রাজনীতির নীতির কথা, যে নীতি আগামী 5 বছর পশ্চিমবাংলা তার শিক্ষা, স্বাস্থ্য, কাজ, কারখানা, মানুষের মৌলিক যে সমস্যা তার সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। দাসপুর বিধানসভার দাসপুর 2 নম্বর ব্লকের কামালপুর গ্রাম পঞ্চায়েতে প্রার্থী রঞ্জিত পাল প্রচার করছেন। আমরা সরাসরি তার সাথে কথা বলবো এবং কি কি বিষয়ে প্রচার করছেন এবং কি উঠে আসে তার মানুষ তাকে কি বলছেন সেই কথা সরাসরি তার থেকে জানবো। রঞ্জিতদা, তুমি প্রথমেই তোমায় গণশক্তি ডিজিটালে স্বাগত। প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞেস করবো, একদম নিবিড় প্রচার, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ব্লকের সেই বিভিন্ন জায়গায় যাচ্ছ, মানুষের থেকে কি বলছে মানুষ, প্রথম প্রতিক্রিয়া কি? তুমি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে গিয়ে বলছো, প্রথম কি প্রতিক্রিয়া? আমরা যখন বলছি যে বামপন্থার পুনরুত্থানের মধ্য দিয়ে আজকের যে বেহাল পশ্চিমবাংলা, তার শিক্ষা, স্বাস্থ্য, কাজ, রুটি রুজি, গণতন্ত্র, সংবিধান, ভোটাধিকার, ধর্মনিরপেক্ষতা, এই সামগ্রিক বিষয়ে যা আজকে আক্রান্ত হয়েছে, তা থেকে যদি রক্ষা করতে হয় তাহলে বামপন্থার পুনরুত্থানে লাল ঝান্ডা অত্যন্ত জরুরি। এবং কাস্তে হাতুড়ি তারা চিহ্নের প্রতীকে প্রার্থী দিয়ে জয়যুক্ত করে বিধানসভার অভ্যন্তরে পাঠানোর মানে এই যে গোটা বাংলায় গ্রামে গঞ্জে সমস্ত অংশ যেভাবে একেবারে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। আমাদের দাসপুরে একেবারে ঘরে ঘরে এই চর্চা যে গোটা রাজ্যের সামগ্রিক শিক্ষা, স্বাস্থ্য, বালি, কয়লা, গরু, যা সবাই জানে, বহু চর্চিত, তার বাইরে আমাদের এখানকার যে অভিজ্ঞতা, সেটা একেবারে গ্রামীণ উন্নয়নের প্রশ্নে পঞ্চায়েত তাকে ঘুঘুর ভাষা বানিয়ে দেওয়া হয়েছে। জনগণ বিচ্ছিন্ন, গ্রাম সংসদ নেই, গ্রাম উন্নয়ন কমিটি যা বামফ্রন্ট সরকারের সময় ছিল নেই, এখানে বেনিফিশিয়ারি গঠন হয় না, ঢালাই পিচ রাস্তা থেকে শুরু করে 100 দিনের কাজ, গ্রামীণ অর্থনীতির ভিত্তির একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল গ্রামীণ ক্ষেতমজুরদের, ধ্বংস হয়ে গেছে চুরি করে খাওয়ার জন্য। এই ঢালাই পিচ রাস্তা, বিপুল কাটমানি, নিম্নমানের রাস্তা, অসংখ্য রাস্তা এই বিধানসভা এলাকায় এখনো মাটি দেখা যায়, মোরাম তো দূরের কথা। তার সঙ্গে এখানে বনসৃজন, কোটি কোটি টাকার নামে লুট হয়েছে। আমরা আরটিআই করেছিলাম, ব্লক অফিস ঘিরেছিলাম, সাধারণ মানুষের কাছে প্রচারে নিয়ে গেছিলাম। সেখানে প্রশ্নের উত্তর এসেছিল প্রশাসন থেকে যে ছাগলে খেয়ে গেছে। এ ঘটনাও আছে। এই ধারাবাহিক সংগ্রামের রাস্তায় জনগণের এই ইস্যুগুলোকে নিয়ে আমরা এখানকার পরিকাঠামোগত আইসিডিএস ভেঙে পড়েছে, শ্রমজীবী যে মহিলারা, মায়েরা, আইসিডিএস, মিড ডে মিল, আশাকর্মী, সিভিক ভিলেজ, এইসব যে যারা কাজ করে, মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তাদের যে বেতন কাঠামো, প্রচুর কাজ করতে হয়, অবসরকালীন কিছু পাচ্ছে না। আমাদের ঝান্ডাই তো সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করেছে, হাইকোর্টেও আইসিডিএস কর্মীরা এখনও তাদের অবসরকালীন যারা রিটায়ার করেছে পায়নি। এখানকার স্কুলগুলো, আমরা চাঁইপাট কলেজ গড়েছিলাম, আমাদের লড়াই, আমি সেদিন যুব আন্দোলনের কর্মী, বিরাট বিরাট মিছিল, বামফ্রন্ট সরকার শিক্ষার প্রসারে, একদিকে ছিল বাগনান, ঘাটাল, পাঁশকুড়া, তাহলে এই গ্রামীণ পিছিয়ে পড়া অংশের মানুষ, ছেলেপুলেরা, তারা শিক্ষার প্রসারের প্রশ্নে চাঁইপাট কলেজ রমরমিয়ে উঠেছিল। আজকে যদি সেই কলেজে যান, গত 2 বছর আগে যদি 400-500 ছেলেপুলে ভর্তি হয়, এখন এইবারে সেটা 190 জন, তার 90% মেয়ে। তাও কিছুদিন যাওয়ার পর স্কলারশিপ পাওয়ার কারণে ওই তারপরে আর যাচ্ছে না। তাহলে অনাগ্রহ তৈরি হচ্ছে, মাস্টারমশাই নেই, গোটা রাজ্যে 8,500 স্কুল বন্ধ। আমাদের এই বিধানসভায় প্রায় 25টা স্কুল বন্ধ হতে চলেছে, 450 থেকে 500 জন মাস্টারমশাই নেই। সামগ্রিকভাবে এইগুলো যখন আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি, তারা তখন বলছে যে বামপন্থার পুনরুত্থানে বামেরাই ঠিক ছিল, বামপন্থীরাই পারবে, বামেরাই আবার ফিরবে, আপনারা আসুন। আমরা এই কথাটা যখন বলছি গ্রামীণ অর্থনীতির প্রশ্নে, তারা তাদের অভিজ্ঞতা এটাও বলছে যে তৃণমূল এবং বিজেপি পরস্পরের সেটিং আছে। এবং এই বোঝাপড়ার কারণেই তৃণমূল পশ্চিমবাংলায় যে ধ্বংসর লীলা চালাচ্ছে, একটা শ্মশানে পরিণত করে দিয়েছে গোটা বাংলাকে সব কিছু ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা বলছে যে না, হচ্ছে এই সেটিং একদম নিশ্চিত, নাহলে তৃণমূলটা কবেই হেরে যেতে পারত। বা অন্য রাজ্যে ডিসিবিআইকে দিয়ে বিজেপি যেভাবে রাজনৈতিক দল রানিং মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকায়, পশ্চিমবাংলার ক্ষেত্রে কালীঘাটের চৌকাটের আগে ডেঙানোর আর সাহস হয়নি। এইটা মানুষ তারা নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় বুঝছেন। আমরা দেখছি শেষ কয়েকটা অভিজ্ঞতার মধ্য দিয়ে, যেটা ওই আগে রাম পরে বাম, বা লাস্ট লোকসভা নির্বাচনেও বামপন্থীদের ভোট দিয়ে কি হবে, এখন এবারে তারা সেইটা কিন্তু নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় তারা বুঝছে নানান যন্ত্রণার মধ্য দিয়ে, যে না, বামপন্থীরাই পারবে,
এবং এই কথাটা ভুল। সেখানে দেখছি যে আমরা যখন নির্বাচনী প্রচারে যাচ্ছি, অতীতের অভিজ্ঞতা থেকে আমাদের এই বিপরীতে যারা প্রার্থী আছে তাদের বাইরের লোক আসছে, আইপ্যাকের লোক আসছে, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ থেকে লোক এসে এখানে ঘাঁটি গেড়েছে। তাদের সঙ্গে গোটা ব্লক বিধানসভা এলাকার লোকজন নিয়ে মানুষের কাছে যাচ্ছে। কিন্তু আমরা যে গ্রাম পঞ্চায়েতে যাচ্ছি, আমি যেখানে যাচ্ছি, আমাদের সংগঠিতভাবে সেই পঞ্চায়েত এলাকার মানুষ রাস্তাঘাটে তারা আমাদের প্রচারে সাড়া পেয়ে দাঁড়াচ্ছেন, হাত নাড়া দিচ্ছেন, হাসছেন, হাত মেলাচ্ছেন, বাজার হাটে তারা এগিয়ে আসছেন। এইটা আমাদের মনে হয়েছে এবং আমরা মনে করছি যে মানুষ আমাদের আশীর্বাদ যা আমরা চাইছি, বামপন্থার পুনরুত্থানের মধ্য দিয়ে এই দাসপুরে দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছ সৎ প্রশাসন গড়ার লড়াইয়ের অঙ্গীকারেই পশ্চিমবাংলায় বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সহযোগী সরকার গঠনের লড়াইয়ে তারা আমাদের পক্ষেই তাদের জনমত দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। তুমি বলছিলে যে বাম পুনরুত্থানের কথা। আহ, এখানেই বলতে মানে একদম এই যখন এই লড়াইয়ের কথা তুমি বলছো, এই দাসপুর 1 ব্লক, দাসপুর 2 ব্লক, এখানেই কৃষক, শ্রমিক, ক্ষেতমজুরদের একটা যৌথ আন্দোলন আমরা দেখেছি। চালের ফর্ম নিয়ে সেটা ঘেরাও হয়েছে, বিডিও অফিস, একাধিক মিছিল তৈরি হয়েছে। এই যে শ্রমজীবী অংশের মানুষ, তাদের কাছে যখন যাচ্ছ, এই যে তুমি বললে যে তারা বারংবার তাদের প্রচারের মধ্যেই তোমাকে সারা মানে বলছেন তারা যে তৃণমূল বিজেপির সেটিং, এই সেটিংয়ের বিরুদ্ধে তারা এই নির্বাচনে তাদের কি প্রত্যয় থাকছে? তারা বলছেন যে আমরা যখন স্লোগানটা তুলছি, আমাদের যে নির্বাচনী ইশতেহার, তার সঙ্গে আমাদের দাসপুরের ইশতেহার, আমরা নির্বাচনী প্রোগ্রামে, আমাদের স্লোগানে, আমাদের পোস্টারে, আমাদের লিফলেটে, আমাদের ফ্লেক্সে এই কথাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে এই যে দাসপুর কৃষি প্রধান, তাহলে এখনও এখানে সেচের যা বামফ্রন্ট সরকার ব্যবস্থা করেছিল তার এখনও অনেক জায়গায় ঘাটতি আছে। আমাদের দাসপুর 1 নম্বর ব্লকে বড় মাঠ, তাতে জল, তার মধ্য দিয়ে যে চাষের ব্যবস্থাপনা, তা এখনকার পঞ্চায়েত সমিতি প্রশাসন যারা, তারা তাদের দায়িত্ব পালন করেনি। আমাদের এখানকার চাষি তাদের ফসল এবং সবজি, গোটা রাজ্যে নাম আছে দাসপুরের, সেই আধুনিক সংরক্ষণের যে বন্দোবস্ত ব্যবস্থাপনা একটা বেসরকারি ক্ষেত্রে গড়ে উঠেছিল, তা এখন আর নেই। কিন্তু সরকারের কোনো ভূমিকা নেই। আমরা এখানে চাষি ফসল উৎপাদন করতে গেলে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর 8-10 টাকা সার এখন 30, 40, 50 টাকা। তাহলে সামগ্রিকভাবে ফসল উৎপাদন করতে যে খরচ বেড়েছে, বহুগুণ খরচ, সেই জায়গায় সামাল দিতে পারছে না। আলু চাষি আত্মহত্যা করা আমাদের এই দাসপুরে অনেকে করেন, চন্দ্রকোনা পাশে আত্মহত্যা করেছে। তাহলে ফসল উৎপাদন করার পর তার ফসলের দাম পাচ্ছে না। আমরা যখন বলেছি চাষিদের 16টা নির্দিষ্ট আমাদের পার্টির যা ইশতেহার, যে তার ফসলের 2 গুণ 2.5 গুণ দাম দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে, সেচের ব্যবস্থা করা হবে। এই দাসপুর, নামাল দাসপুর, এই যে ঘাটাল মাস্টার প্ল্যান নামে যে গিমিক ভোট রাজনীতিতে আসলেই আপনারা দেখেন, কার্যত খাল যা প্রয়োজনেই সেচ নিকাশি ব্যবস্থার প্রয়োজনে কিছু ক্যালভার্ট ব্রিজ তৈরির লড়াই আমরা দীর্ঘ 8-10 বছর ধরে করে আসছি। অসংখ্য ডিএম অফিস, ডেপুটেশন, এসডিও অফিস, ইরিগেশন এসডিও ঘেরাও, এই সবগুলো যখন আমরা করেছি, তার প্রয়োজনেই সেগুলোকে করার মধ্যে দিয়ে বলছে মাস্টার প্ল্যান। 3টে খাল কাটা হয়েছে প্রায় 3,62,00,000 টাকা, 342 কোটি টাকা। সেখানে দেখা গেছে যে অর্ধেক টাকা লুট এবং অপরিকল্পিত খননের ফলে বাস্তু জমি, কৃষি জমি, ব্রিজ পারাপারের গুরুত্বপূর্ণ বামফ্রন্ট সরকারের তৈরি ধ্বংস হয়ে গেছে। আমরা মীনাক্ষী মুখার্জিকে নিয়ে এসেছিলাম, আমাদের গোটা রাজ্যের অন্যান্য সময়ের নেতৃত্বরা এসেছেন, আমাদের দাসপুরের সংগ্রামী জনগণ, কৃষক অংশ, তারা চারের ফর্ম ফিল আপ, ব্যাপক বর্ষণ, আমরা বস্তার মতো করে মাথায় করে তুলে নিয়ে গেছি, বিডিও অফিসের গেট ভেঙে ঢুকেছি এবং সেইখানে আমরা দেখেছি যে বিপুল অংশের মহিলা, প্রায় মানে মোট জমায়েতের অর্ধেক মহিলা, তারা অংশগ্রহণ করেছে। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কেস, ক্ষেতমজুর সংগঠন তার লড়াই, কাজ চালু করেনি। এই অভিজ্ঞতা এবং এই স্থানীয় দুর্নীতি, এবং আমরা যখন বিকল্পটা বলছি যে মানুষের কাছে আমাদের সরকার যদি গঠন হয়, বামফ্রন্ট সরকার যা পেরেছিল, যে রাজনীতির নীতির প্রশ্নে পঞ্চায়েত, যে রাজনীতির নীতি সেদিন ভূমি সংস্কার, যে রাজনীতির নীতি সেদিন উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক, যে রাজনীতির নীতি সেদিন গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা, মানুষের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থার কাজে লাগা, এখন সেই অভিজ্ঞতায় মানুষ বুঝছে যে না, এটা একটা রাজনৈতিক পরিবর্তন ছিল, বামপন্থীরাই পারবে। তাহলে সেখানে সব পরিবারের একটা নির্দিষ্ট স্থায়ী কাজ, শ্রমিকের মজুরি 700 টাকা, 18 থেকে 22,000 টাকা তার বেতন কাঠামো, মহিলাদের সামাজিক নিরাপত্তা, অভয়া বাহিনী গড়ে তোলা, কৃষকের ফসল উৎপাদন করার উৎপাদনের যে খরচের জন্য নির্দিষ্ট নীতি তৈরি, ভর্তুকি দেওয়ার ব্যবস্থাপনা, রাস্তাঘাট, মানুষের চাহিদা অনুযায়ী আবাস যোজনা, ইন্দিরা আবাস, এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বলছি, আর বিকল্প রাজনীতির কথাটা বলছি। মানুষ তখন কিন্তু বলছে যে না, এটাই হওয়া উচিত রাজনীতিতে, নীতির কথা, যে নীতি আগামী 5 বছর পশ্চিমবাংলা তার শিক্ষা, স্বাস্থ্য, কাজ, কারখানা,
মানুষের মৌলিক যে সমস্যা তার সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। যে বিজেপির যে সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, সেই বিভাজনের রাজনীতি গোটা এ রাজ্যেও যেমনভাবে বেড়েছে, একদিকে আরএসএস যেমন বেড়েছে, তার সাথে সাথে এই তৃণমূলের সরকারই আরএসএসকে খোলা জমি দিয়েছে, তার সাথে সাথে বিজেপির বিভাজনের নীতি বেড়েছে। সেই বিজেপির বিভাজনের নীতিকে আটকানোর জন্য তুমি কি বাড়তি কোনো পন্থা নিচ্ছ? আমরা এখানে দাসপুর তার রাজনীতি, এখানকার মানুষের মনন অত্যন্ত সংবেদনশীল। আপনি যদি নির্বাচনের বৈশিষ্ট্য দেখেন, তার বাইরে সারা বছর দেখেন, অনেক প্রশাসনিক আধিকারিক, নির্বাচনী আধিকারিকরা এলে ঈর্ষা করেন। এত ভালো পরিবেশ, মানুষে মানুষে মেলামেশা, সম্প্রীতির পরিবেশ, এখানে ডেমোক্রেসি। কিন্তু আজকে সামগ্রিক তৃণমূল সেই রাজনীতিকে ধ্বংস করেছে, যা আমাদের এখানে কখনো হয়নি স্বাধীনোত্তর পশ্চিমবাংলার এই দাসপুরে, যে সমবায়কে লুট করার জন্য পুলিশ প্রশাসন বাইরের ক্রিমিনালদের নিয়ে এসে ওপেন ঘাটাল পাঁশকুড়া রোডের মতো গুরুত্বপূর্ণ রোডকে দখল করে সেদিন তৃণমূলের হাতে তুলে দিয়েছে। একইভাবে সাম্প্রদায়িকতার প্রশ্নে যদি বলেন, যখন 17 সালের বন্যা, এখানে আজকের যে কথাটা আসছে, যেটা আমাদের পশ্চিমবাংলায় এর আগে ব্যবহার করতো না, আমরা মানুষ বলতাম, প্রতিবেশী বলতাম, এখন হিন্দু মুসলমান বলতে হচ্ছে। তাহলে সেখানে হিন্দু কেউ মারা গেলে প্রশাসন, পঞ্চায়েত, তৃণমূলের কাউকে দেখা যায়নি। আমাদের নজরুল, আমাদের হাসিবুল্লারা, তারা সেই কাঁধে মোড়াকে নিয়ে তারা বেলতলার বাঁধে গিয়ে পড়ানোর ব্যবস্থা করেছে। একে অপরের আপদে বিপদে, উৎসব অনুষ্ঠানে এখানে কমিটিতে পর্যন্ত যুক্ত থাকে। কিন্তু সামগ্রিক বিজেপির ধর্মবাদী রাজনীতি, সামগ্রিক হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতি। কোথাও একটা আমাদের এই ব্লকের সংখ্যাগত কম থাকলেও যেসব এলাকায় পঞ্চায়েতে তারা আছেন, একটা ইনসিকিউরিটিতে ভুগছেন, একটা নিরাপত্তাহীনতায়, এবং সেখানেও প্রতিদিনকার এই ধর্মবাদী রাজনীতি, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, সোশ্যাল মিডিয়া, নানানভাবে আরএসএস তার যে কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে একদল উচ্ছৃঙ্খল ছেলেপুলেকে যুক্ত করা হয়েছে, টাকা পয়সা দিচ্ছে, নানান রকম ভেগধারী রাজনীতির মধ্য দিয়ে সেখানে একটা ধর্মান্ধতার যে রাজনীতিকে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে, তাতে একটা ঘৃণা বিদ্বেষ ইতিমধ্যে দাসপুরের রাজনীতিতেও ছড়ানোর চেষ্টা হয়েছে। কিন্তু আমরা মনে করি যে দাসপুরের সচেতন নাগরিক, এখানকার যে সামগ্রিক দাসপুরের রাজনৈতিক বৈশিষ্ট্য, এই রাজনীতিকে তারা পরাস্ত করবে। এই নির্বাচনে অন্তত সেই সম্প্রীতি এবং তার ঐক্য এবং একসাথে একটা লড়াই, একটা এই তৃণমূল এবং তার বিপরীতে বিজেপি, এই উভয় যে একই, এইটা বুঝতে পারার মধ্য দিয়ে তাকে পরাস্ত করার দিকে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।